আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। গত ভিডিওতে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই শিরোনামের যে অধ্যায়টা অর্থাৎ অধ্যায় 4, সেই অধ্যায় 4-এর অনুশীলনীর 1 থেকে 5 নম্বর অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে আমরা 6 থেকে 16 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব এই ভিডিওতে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। 6 নম্বর প্রশ্নটা বলেছে 50,000 টাকা। 6 নম্বর প্রশ্ন তোমাদের অনুশীলনী 6 নম্বর প্রশ্নে বলা আছে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? অর্থাৎ আমাদের এখানে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা 6 নম্বর অঙ্কের তথ্যগুলো একটু লিখে নেই। প্রশ্ন থেকে আমরা পাচ্ছি আমাদের 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হয়। তাহলে এই 50,000 টাকা হচ্ছে আমাদের মূলধন বা আসল। তাহলে লিখবো এখানে আসলকে আমরা পি লিখে প্রকাশ করি, এটা হচ্ছে 50,000। মুনাফা আসলকে আমরা এ লিখে প্রকাশ করি, এ হচ্ছে 1,20,000। সময় এন হচ্ছে 7 বছর। আমাদের শতকরা মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল না, সেটাই আমাদের আসলে বের করতে হবে। তাহলে আমরা আমাদের এই মুনাফা আসলের কি সূত্র জানি? মুনাফা আসলের সূত্র আমরা জানি মুনাফা আসল এর সূত্র হচ্ছে P × 1 + Rn। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে মুনাফা আসল সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসল সূত্র হচ্ছে A = P × 1 + Rn। তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দেই। এর মান হচ্ছে 1,20,000, P হচ্ছে 50,000, 1 + R এর মান জানা নাই, N হচ্ছে কত? 7। তাহলে এখানে 50,000টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আর এখানে আমাদের 1 তো ছিলই, 7 এবং R গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করলে এটা কত আসে? 7R। 1,20,000কে 50,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আসে 2.4, 2.4, 1 + 7R। 1টা প্লাস অবস্থায় আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2.4 থেকে 1 বিয়োগ গেল 7R। আচ্ছা, 7R কে এই পাশে লিখে, তাহলে এটা 1.4। আমরা পাশে যদি বাকি অংশটা করি, আর এর সাথে 7 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 1.4 কে আমরা 7 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত আসবে? আচ্ছা, 0.2। এটা 0.2 আসছে। আমরা জানি শতকরা মুনাফার হারটা যখন সূত্রে আসে তখন এটা 100 দিয়ে ভাগ করা অবস্থায় থাকে। এটাকে যদি আমরা আবার পার্সেন্টেজে নিতে চাই তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি আর কে 100 দিয়ে গুণ করে দেই, 0.2 কে যদি 100 দিয়ে গুণ করে তাহলে এটা কত আসবে? 20%। এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ওকে, আমরা আমাদের 7 নম্বর অঙ্কটা শুরু করি। 7 নম্বর অঙ্কের প্রশ্নে বলা আছে কোন মূলধন 5 বছরে যেই মুনাফার হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফার হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? তাহলে ফাইনালি আমাদের বের করতে বলেছে মূলধন কত। কিন্তু এই প্রশ্নের মধ্যে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমাদের কিন্তু মুনাফার হার কত পার্সেন্ট সেটা কিন্তু বলে দেওয়া নেই। মানে 8-10% যে বলা থাকে সাধারণত প্রশ্নের মধ্যে, সেই জিনিসটা বলে দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের এই মুনাফার হারটা বের করে নিতে হবে। আমাদের প্রশ্নের যে প্রথম অংশটা আছে, অর্থাৎ এই যে বলেছে না কোন মূলধন 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়, সেই অংশটা থেকে আমরা প্রথমে মুনাফার হারটা বের করে নিব। এরপর মুনাফার হার বের করে আমরা পরের যে অংশটা আছে আমাদের প্রশ্নের, সেই পরের অংশ থেকে আমরা মূলধন বের করব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরে নিব 7 নম্বর অঙ্কে আমরা প্রথমে ধরে নিব মূলধন তো জানা নাই, সো আমরা ধরে নিচ্ছি মূলধন হচ্ছে P আর মুনাফার হার হচ্ছে R। আচ্ছা, আমাদের প্রশ্নের প্রথম অংশে বলা ছিল যে মূলধন 5 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যায়। তাহলে আমাদের মূলধন যদি P হয় তাহলে আমাদের মুনাফা আসলটা কত হবে? যেহেতু বলেছে মুনাফা আসলটা মূলধনের দ্বিগুণ,
মুনাফা আসলটা বলেছে মূলধনের দ্বিগুণ হয়ে যায়, মূলধনটা 5 বছরে ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তো তখন সেটা আমাদের দাঁড়ায় আসলে মুনাফা আসল। তা মূলধন যদি আমাদের পি হয়, মুনাফা আসলটা হবে আমাদের পি টাকা, তাহলে আমরা লিখবো যে এখানে আমরা জানি মুনাফা আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে আমরা মুনাফা আসলটা কত, মুনাফা আসলটা হচ্ছে আমাদের যদি মূলধন পি হয় তাহলে মুনাফা আসল হবে 2p। আচ্ছা, তাহলে এখানে আমরা এর জায়গায় 2p লিখলাম, পি তো পি আছেই, 1 প্লাস আর এনটা হচ্ছে আমাদের কত 5 বছর, আমাদের 5 বছরে বলেছিল মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে আমরা এন এর জায়গায় 5 লিখলাম। তাহলে 2p, এই যে পিটা দেখো ব্র্যাকেটের সঙ্গে ব্র্যাকেটের সাথে পিটা গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে ভাগ, আর এখানে 1 প্লাস আর এবং 5 গুণ করলে 5 আর এসে পড়ে। আচ্ছা, তাহলে আমরা এখানে p দিয়ে p কে কেটে দিলে 2 থেকে যায়, 2 থাকলো, 1 প্লাস 5 আর থাকলো, তাহলে 2 প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসি -1, তাহলে 5 আর সমান সমান 2 থেকে 1 বিয়োগ গেলে কত থাকে 1 থাকে, 5 আর এর সঙ্গে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কত হবে ভাগ, 1/5 মানে এটা কত 0.2 আসে। তাহলে আমরা এর আগের অঙ্ক আলোচনা করেছিলাম আর এর মান যদি দশমিক আসে তাহলে এইভাবে রাখলে চলবে না, এটাকে আমাদের পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজে নেওয়ার জন্য আমরা কি করব, এই সংখ্যাটার সঙ্গে এটার সাথে আমরা 100 গুণ করে দিব, তাহলে আমাদের 100 গুণ করে দিলে আর এর মান আসে কত 20%। তাহলে দেখো আমরা কিন্তু প্রশ্নের প্রথম অংশটা থেকে আমরা কিন্তু আমাদের শতকরা মুনাফার হারটা বের করে ফেলেছি। ওকে, এইবার আমরা আমাদের অঙ্কের দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে বলেছিল সেই মুনাফার হার, এই যে আমরা মুনাফার হার বের করলাম, এই 20% হারে 8 বছরে মুনাফা আসল যদি 26,000 টাকা হয় তাহলে মূলধন কত। তাহলে এখন কিন্তু আমাদের মুনাফা আসলটা হচ্ছে 26,000 টাকা, এন হচ্ছে কত 8 বছর, এন হচ্ছে 8 বছর, তারপর আমাদের রেট অফ ইন্টারেস্ট কত 20%, কে আমরা 0.2 লিখবো। আচ্ছা, আর আমাদের বের করতে হবে কি মূলধনকে আমরা পি লিখে প্রকাশ করি, পি আমাদের জানা নাই। তাহলে এখন আমরা যদি লিখি আবার এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন, তাহলে এ হচ্ছে আমাদের 26,000 টাকা, পি এর মান জানা নাই। আচ্ছা, 1 প্লাস আর হচ্ছে কত 0.2, এন এর মান কত 8, এই যে 8 এর সঙ্গে 0.2 গুণ করলে আসে 1.16, তার সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে আমার এখানে আসে কত 2.16। আমি ভুলবশত এই ক্যালকুলেশনটা মানে এখানে একটু ভুল হয়ে গেছিল, সো এই জায়গাটা আমি একটু ঠিক করে নিলাম। এটা তাহলে আসবে কত 2.16, তাহলে 26,000 কে যখন আমরা 2.16 দিয়ে ডিভাইড করব তখন আমাদের অ্যানসারটা কত আসে। আচ্ছা, আমাদের অ্যানসারটা আসবে কত 10,000। তাহলে আমাদের এই মূলধনটাই চেয়েছিল প্রশ্নে, ফাইনালি দেখো আমরা কিন্তু বের করে ফেলতে পেরেছি। আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বর অঙ্কে আমাদের বলেছে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা কত আসে সেটা একটু আমরা আগে বের করে নেই। তাহলে 8 নম্বর অঙ্কের প্রথম ক্ষেত্রে আমাদের তথ্যগুলো কি? প্রথম ক্ষেত্রে আমাদের তথ্যগুলো হচ্ছে 9% হারে, তাহলে রেট অফ ইন্টারেস্ট 9%, দ্যাট মিন্স 9/100। আচ্ছা, 2,000 টাকার, তাহলে এটা হচ্ছে পি আসল টাকা হচ্ছে কত 2,000, এবং বছরটা হচ্ছে এন হচ্ছে কত 10 বছর। তাহলে আমাদের মুনাফা আই বের করতে হবে, আই এর মান কত আমরা জানি না, তাহলে প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল পি আর এন, পি হচ্ছে 2,000, আর হচ্ছে 9/100, এন হচ্ছে কত 10 বছর। তাহলে আমরা যদি 10 দিয়ে 100 কে কাটি তাহলে থাকে 10 দিয়ে এটাকে কাটলে থাকে 200 আর 9 গুণ করলে কত 1800। ওকে, তাহলে আমাদের কিন্তু প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণটা কত সেটা বের হয়ে গেল 1800 টাকা। এবার আমাদের বলেছে 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফা এটার সমান হবে। অর্থাৎ আমি যদি 8% হারে 5,000 টাকা রাখি
তাহলে এবং আমি যদি 1800 টাকা মুনাফা পেতে চাই তাহলে আমাকে কত বছর ওই 5000 টাকাটা ব্যাংকে রেখে দিতে হবে। তাহলে আমরা এখন দ্বিতীয় অংশের সমাধানটা বের করে ফেলি। তাহলে দ্বিতীয় অংশের মুনাফাটা হচ্ছে আমাদের প্রথম অংশের মুনাফার সমান। দ্বিতীয় অংশের মুনাফা আই হচ্ছে কত? 1800। আসল হচ্ছে 5000। মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট কত ছিল জানো? 8%। 8%। আচ্ছা 8%। 8% কে আমি 8/100 লিখলাম। এখানে আমাদের বছরটা বের করতে হবে যে আমি 5000 টাকাকে 8% মুনাফার হারে কয় বছর রেখে দিলে আমি মুনাফাটা পাবো কত? 1800 টাকা। তাহলে দ্বিতীয় অংশে আমাদের আই সমান সমান পি আর এন, এই সূত্রটাই বসবে। আমার বের করতে হবে কত? এন। তাহলে আমি এন বাদে বাকি যে অংশটা আছে এটাকে আমি ভাগ অবস্থায় নিয়ে আসলাম। তাহলে এন আই হচ্ছে কত? আই হচ্ছে 1800, পি হচ্ছে 5000। আচ্ছা আর এর মান হচ্ছে 8/100, যেহেতু 8টা নিচে আছে তাহলে আমাদের উল্টা করে লিখতে হবে। 8/100 কে আমাদের লিখতে হবে 100/8। আমরা যদি এখন এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এর মান কত আসে? 4.5, অর্থাৎ 4.5 বছর লাগবে বা 4 বছর 6 মাস লাগবে। আমি যদি 5000 টাকাকে 8% ইন্টারেস্টে রেখে দেই তাহলে আমার 4.5 বছর লাগবে 1800 টাকা মুনাফা পেতে। এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নের সমাধান। আমরা আমাদের 9 নম্বর প্রশ্নে এসে পড়লাম। 9 নম্বর প্রশ্ন বলেছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান? অনেকটাই ক্যাটাগরির অঙ্ক। তাহলে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছিলাম 8 নম্বর, 9 নম্বর অঙ্কটা আমরা সেম একই নিয়মেই করব। তাহলে 9 নম্বর অঙ্কে আমাদের দুইটা অংশ। প্রথম অংশে আমরা কি বের করব? আচ্ছা প্রথম অংশে আমাদের বলেছে 13% হারে, তাহলে আর মানে হচ্ছে 13%। 13% কে আমি লিখবো 13/100 লিখলাম। আচ্ছা 25,000 টাকার 6 বছরের মুনাফা, তাহলে 25,000 টাকা হচ্ছে আমাদের আসল আর এন হচ্ছে আমাদের কত? 6 বছর। তাহলে এখানে আমাদের মুনাফা কত, আই কত সেটা আমাদের জানা নেই। তাহলে প্রথম অংশে আমি আই বের করে নেই, পি আর এন। পি হচ্ছে 25,000, আর হচ্ছে 13/100, আর এন হচ্ছে কত? 6। তাহলে আমাদের এই ক্ষেত্রে মুনাফার পরিমাণটা কত আসবে? আমরা এখন ক্যালকুলেশন করে পাচ্ছি আয়ের মান হচ্ছে কত? 19,500 টাকা। অর্থাৎ আমরা যদি 25,000 টাকা 6 বছরের জন্য 13% ইন্টারেস্টে রাখি তাহলে আমাদের মুনাফার পরিমাণটা কত? 19,500। ওকে, এখন বলেছে কত মুনাফার হারে কত ইন্টারেস্ট রেটে 20,000 টাকাকে যদি আমি 8 বছরের জন্য জমা রাখি তাহলে আমার মুনাফাটা এইটার সমান হবে, অর্থাৎ 19,500 টাকার সমান হবে। তাহলে দ্বিতীয় অংশে আমরা মুনাফার পরিমাণ পাবো 19,500। আচ্ছা আসলের পরিমাণটা হবে কত? আসলের পরিমাণটা হবে 20,000 টাকা, বছর হবে 8 বছর, আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় অংশটা বের করি। দ্বিতীয় অংশে আমরা আর এর মানটা জানি না। পি হচ্ছে 20,000, এন হচ্ছে 8 বছর এবং আয়ের পরিমাণ হচ্ছে মাত্র আমরা বের করলাম কত? 19,500 টাকা। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় অংশে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে আমরা লিখি আই সমান সমান পি আর এন। যেহেতু মুনাফার হচ্ছে আগের মুনাফার সমান তাহলে 19,500, পি এর মান হচ্ছে 20,000, এন হচ্ছে 8 বছর, আর রেট অফ ইন্টারেস্ট কত আমরা জানি না। তাহলে রেট অফ ইন্টারেস্ট বাদে আর বাদে বাকি দুইটা অংশ গুণ অবস্থায় ছিল, এই পাশে গেলে ভাগ। তাহলে 20,000 গুণ 8 আর এখানে কত? 19,500। আমরা যদি এটাকে হিসাব করি তাহলে আমরা হিসাব করে পাচ্ছি কত? 12.1875। এটাই আমাদের অ্যান্সার। অতএব আমাদের শতকরা মুনাফার হার কত আসবে? 12.1875। ওকে, আমরা 10 নম্বর অঙ্কে চলে আসি। 10 নম্বর অঙ্কে বিশাল বড় একটা প্রশ্ন আছে, একটু আমরা পড়ি মনোযোগ দিয়ে। তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো।
উভয়ের মুনাফার হার যদি 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে। তাহলে এটা খুবই সহজ একটা অঙ্ক। প্রশ্নটা বড় কারণ এখানে দুইজনের তথ্য দেওয়া আছে, আমরা উঠাই। তাহলে এখানে আমাদের তানজিলা এবং রায়হান দুইজন ব্যক্তির কথা বলা হচ্ছে। আমরা আপাতত 10 নম্বরের ক্ষেত্রে তানজিলার ক্ষেত্রে হিসাবটা করব। তানজিলার ক্ষেত্রে হিসাবটা হবে এরকম, তানজিলা 30,000 টাকা রেখেছিল, তাহলে তানজিলার ক্ষেত্রে পি হচ্ছে 30,000, 5 বছরের জন্য রেখেছিল, সো এন হচ্ছে 5 বছর। তানজিলার ক্ষেত্রে কত রেট অফ ইন্টারেস্ট 8%, উভয়ের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%, তাহলে 8% কে আমি 8/100 লিখতে পারি। তাহলে আমাদের তানজিলা এই 8% মুনাফার হারে 5 বছর যদি 30,000 টাকা ব্যাংকে রাখে তাহলে কত টাকা মুনাফা পাবে সেটা আমরা আগে এখন বের করে নিব। তাহলে তানজিলার ক্ষেত্রে আমরা মুনাফাটা জানি না, তাহলে তানজিলার ক্ষেত্রে আই সমান পি আর, পি হচ্ছে 30,000, আর হচ্ছে 5 বছর, সরি আর এন হচ্ছে 5 বছর এবং আর হচ্ছে কত 8/100। তাহলে আমরা যদি এটা হিসাব করি তানজিলার ক্ষেত্রে, তাহলে তানজিলার ক্ষেত্রে আমাদের মুনাফাটা আসবে 12,000। বাংলা ইংলিশ সব মিলা যাচ্ছে। আচ্ছা, তাহলে তানজিলার ক্ষেত্রে আমাদের হিসাবটা লেখা শেষ। আমরা তাহলে রায়হানের ক্ষেত্রে হিসাবটা লিখি। আচ্ছা, রায়হানের ক্ষেত্রে কি কি বলা ছিল? রায়হান 20,000 টাকা রেখেছিল 7 বছরের জন্য, তাহলে রায়হানের পি হচ্ছে 20,000, এন হচ্ছে 7 বছর, রেট অফ ইন্টারেস্ট রায়হানের সেম কত 8%, মানে 8/100। তাহলে রায়হানের ক্ষেত্রে আমরা আই বের করব। তাহলে রায়হানের ক্ষেত্রে আই হচ্ছে পি আর এন, পি হচ্ছে রায়হানের 20,000, আর হচ্ছে 8/100, এন হচ্ছে কত 7 বছর। তাহলে রায়হানের ক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণটা আসবে 11,200। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে আমাদের তানজিলার কিন্তু মুনাফার পরিমাণটা বেশি আসছে। তানজিলার আসছে 12,000 টাকা, রায়হানের এসেছে 11,200 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল কে কত টাকা বেশি লাভবান হবে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে তানজিলা লাভবান হচ্ছে, তানজিলা বেশি টাকা পাচ্ছে। তাহলে তানজিলা কত টাকা বেশি পাবে বা কতটুকু বেশি লাভবান হবে সেটা আমরা একটু লিখে ফেলি। যেহেতু তানজিলার মুনাফা বেশি তাই তানজিলা লাভবান হবে। অতএব লাভের পরিমাণ, তানজিলা কত টাকা লাভ করে? তানজিলার প্রফিট ছিল 12,000 আর রায়হানের ছিল 11,200। তাহলে আমরা যদি 12,000 থেকে 1,200 মাইনাস করে দিই তাহলে আমরা দেখি 800 টাকা। তাহলে তানজিলা মোট কত টাকা লাভ করবে? বেশি, রায়হানের চাইতে 800 টাকা বেশি লাভবান হবে বা 800 টাকা বেশি লাভ করতে পারবে। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। 11 নম্বর প্রশ্নে বলা আছে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফার হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পর কে কত টাকা বেশি লাভবান হবে? তাহলে 11 নম্বর প্রশ্নটাও তো হচ্ছে আমাদের 10 নম্বরের মতোই, আশা করি তোমরা করতে পারবা। তোমরা এই 11 নম্বর অঙ্কটা 10 নম্বর অঙ্কের মতো করেই সমাধান করো। ওকে, আচ্ছা। 12 নম্বর প্রশ্ন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা দিয়ে, এতক্ষণ কিন্তু আমরা যা করেছি সবই সরল মুনাফার অঙ্ক ছিল। এই যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কগুলো এখন শুরু হচ্ছে। 12 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওতে। 12 নম্বর প্রশ্নের 12 নম্বরের যে মূল প্রশ্নটা, সেই প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের ক, খ, গ, ঘ, উম এরকম 5টা ভাগ আছে। আমি একটু পড়ি প্রশ্নটা। 8% মুনাফা হারে 75,000 টাকার 5 বছরের। ক নম্বরে চেয়েছে সরল মুনাফা, খ নম্বরে চেয়েছে চক্রবৃদ্ধি মুনাফা, গ নম্বরে চেয়েছে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, ঘ নম্বরে চেয়েছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত, আর উম নম্বরে চেয়েছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফাটা কত। ঠিক আছে, তাহলে প্রশ্নটা পারা গেল। আমরা হচ্ছে প্রশ্নটার ক, খ, গ গুলা করে ফেলি। তাহলে এটা হচ্ছে আমাদের 12 নম্বর প্রশ্ন। 12 ক, 12 কতে আমাদের কি কি তথ্য দেওয়া ছিল? 12 কতে আমাদের বলা ছিল 8% মুনাফার হারে 75,000 টাকা 5 বছর। তাহলে আমাদের 8% হচ্ছে মুনাফার হার 8/100, সময় হচ্ছে 5 বছর, লিখলাম 5 বছর। পি হচ্ছে কত টাকা? P
পি হচ্ছে ৭৫,০০০ টাকা, তাহলে ৭৫,০০০ লিখে রাখলাম। তাহলে আমাদের ক নম্বরে চেয়েছে সরল মুনাফা কত আসবে, তাহলে ক নম্বর আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। তাহলে পি হচ্ছে ৭৫,০০০, আর হচ্ছে ৮/১০০, এন হচ্ছে 5 বছর। আমরা যদি এগুলোকে গুণ করে দেই তাহলে আমরা কত পাবো, ৩০,০০০ টাকা পাবো। তাহলে আমরা কত পাচ্ছি, ৩০,০০০ টাকা। এটা কিন্তু আমাদের ক নম্বরের উত্তর। ওকে, আমরা খ নম্বরটা শুরু করে দিই। খ নম্বর আমাদের বলেছিল এই সেম তথ্য দিয়ে বলেছিল চক্রবৃদ্ধিতে যদি রাখা হইতো তাহলে মুনাফাটা কত, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা আমাদের বের করতে হবে। তাহলে লিখবো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, পি ইন্টু 1 + r⁻n - p। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তাহলে আমরা মানগুলো বসাই, ৭৫,০০০ 1 প্লাস আর হচ্ছে ৮/১০০, এন হচ্ছে 5 বছর মাইনাস আবার এখান থেকে কত ৭৫,০০০। তো আমরা যদি জিনিসটাকে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো কত, ৩৫,১৯৯, ৩৫,১৯৯.61 এত টাকা। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বরে কি বলেছে, গ নম্বর বলেছে সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে দেখাই যাচ্ছে আমাদের সরল মুনাফাটা কিন্তু কম ৩০,০০০, আর চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণটা বেশি, এটা কত ৩৫,০০০ দশমিক সামথিং। তো আমাদের এই দুটার পার্থক্য বের করতে বলছে, অর্থাৎ আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার অ্যামাউন্টটা থেকে সরল মুনাফার অ্যামাউন্টটা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের পার্থক্যটা বের হয়ে যাবে। তাহলে আমরা গ নম্বরে কি লিখবো, গ নম্বরে আমরা লিখবো, অতএব গ নম্বরে লিখবো পার্থক্য চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য। $35,199.61 মাইনাস, এগুলো একটু মুছে দেই, জায়গা হচ্ছে না। এটা ছিল কত, 30,000। ওকে, তাহলে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে 5,199.61 টাকা আমাদের পার্থক্য বের হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। ওকে, আচ্ছা, ঘ নাম্বার আমাদের বলেছে কি 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, মানে 4 মাস পর পর আমি যদি মুনাফাটা তুলতে যাই, আমাদের তো মুনাফাটা বেসিক্যালি 1 বছরে হিসাব করা হয়, এখানে ওরা বলছে 4 মাস পর পর আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা কত আসবে সেটা বের করতে। এবার আমরা আসি 12-4 নম্বরে। 12-4 নম্বর প্রশ্নে বলা আছে 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। আমি আবার পড়ি প্রশ্নটা, 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত। এইটার অর্থ কি, এইটার অর্থ দ্বারা এরকম যে আমরা যে ৭৫,০০০ টাকা 5 বছরের জন্য রেখেছি সেইটার যেই মুনাফাটা আমরা পাই, মানে ইন্টারেস্ট আমরা পাবো, সেই ইন্টারেস্টটা 4 মাস পর পর আমরা পাবো। মানে 8% হিসাব করেই, 8%টা তো হচ্ছে ইয়ারলি, তাহলে ইয়ারলি যদি হয়, বাৎসরিক যদি 8% হয় তাহলে 4 মাসে তো আমাকে নিশ্চিত 8% দিবেন, আর একটু কম দিবে। আচ্ছা, তাহলে আমাদের এই বাৎসরিক 8% হারে আমি যদি ৭৫,০০০ টাকাকে 5 বছরের জন্য চক্রবৃদ্ধিতে ব্যাংকে রাখি এবং আমি যদি 4 মাস পর পর মুনাফা পেতে থাকি, তাহলে ওভারঅল 5 বছর পরে গিয়ে আমার চক্রবৃদ্ধি মুনাফাটা কত টাকা আসবে সেইটাই আসলে আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। আচ্ছা, 12 ঘ নাম্বার অঙ্কটা করতে গেলে আমাদের কিন্তু দুইটা জিনিস পরিবর্তন করতে হবে। একটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট পরিবর্তন করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের ওই যে এন এর যে মান, এন এর মানও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। এখানে এন কে আমরা বছরের হিসাবে পারবো না, আমরা এটাকে অন্য হিসাবে করবো। আচ্ছা, প্রথমে আমরা শতকরা মুনাফার হারটাই করি। আমাদের প্রশ্নের মূল যে প্রশ্নটা ছিল সেই মূল প্রশ্নের মধ্যে বলা ছিল 5 বছর। আচ্ছা, 5 বছরে আমাদের 5 বছরে ৭৫,০০০ টাকা 8% মুনাফার হারে যদি রাখা হয় তাহলে কত, কিন্তু 8%টা তো আমরা জানি বাৎসরিক, কিন্তু আমি তো এখানে 4 মাস পর পর মুনাফাটা হিসাব করতে চাচ্ছি, যে 4 মাস পর পর যদি আমি মুনাফা পাই তাহলে 5 বছর শেষে গিয়ে আমার চক্রবৃদ্ধি মুনাফা কত হবে। সেই ক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্ট কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট ছিল 8%, এটাকে আমার কিন্তু 4/12 সঙ্গে গুণ করতে হবে, 4/12 এর সঙ্গে গুণ করতে হবে। যেহেতু 4 মাস বলেছিলাম, 4 মাসকে আমি কত দিয়ে 12 মাস দিয়ে ডিভাইড করে দিয়েছে, তাহলে এটা বছরে পরিণত হয়ে গেল। এখন আমরা যদি এটাকে হিসাব করে করি তাহলে আমরা রেট অফ ইন্টারেস্ট পাবো
0.0267, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমি যদি 4 মাস পর পর মুনাফা উত্তোলন করি, তাহলে আমি বছরে কয়বার মুনাফা উত্তোলন করব? এক বছরে আমি তাহলে 3 বার মুনাফা উত্তোলন করব। আচ্ছা, তাহলে আমি তো টোটাল 5 বছরের জন্য ব্যাংকে টাকাটা রাখতেছি, তাহলে আমি যদি বছরে 3 বার মুনাফা পাই, তাহলে আমি 5 বছরে মোট কতবার মুনাফা পাবো? 3 5 15 বার মুনাফা পাবো। এটাও আমাদেরকে এখানে হিসাব করে দিতে হবে। তাহলে আমরা লিখবো 5 বছরে n হবে, n কত? 5 ইনটু এই যে 4 ভাগ, সরি 5 ইনটু কত লিখবো এটাকে আমরা? 12/4। তাহলে আমাদের এখানে কত এসে পড়বে? n এর মান 15 এসে পড়বে। এবার আমরা যদি হিসাব করতে চাই যে আমাদের চক্রবৃদ্ধি কি চেয়েছিল যেন প্রশ্নে? আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা লিখব অতএব 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা। 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা। p into 1 plus r to the power n minus p। এখানে আমরা যদি মানটা বসিয়ে দেই, p হচ্ছে 75,000, 1 প্লাস r এর মানটা আমাদের পরিবর্তন হয়ে গেছে 0.0267, n এর মানটাও পরিবর্তন হচ্ছে 15 মাইনাস এটা কত? 75,000 এসে পড়বে। আমরা যদি পুরো জিনিসটাকে হিসাব করি, তাহলে আমাদের আসবে কত? 36356.27, 36356.27 টাকা। এই হচ্ছে আমাদের ঘয়ের উত্তর। এটা হচ্ছে আমাদের 12 ঘ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আমরা তাহলে উম নাম্বার প্রশ্নে এসে পড়ি। উম নাম্বার প্রশ্নে কি বলা ছিল? উম নাম্বার প্রশ্নটাও দেখো এরকমই বলেছে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে এখানে যেহেতু 3 মাস অন্তর চাইছে, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের রেট অফ ইন্টারেস্ট পরিবর্তন করতে হবে, বছরটাকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে যেহেতু 3 মাস অন্তর, তাহলে আমার এখানে 8% ইনটু এর আগের অঙ্কে ছিল 4/12, এটাকে আমার লিখতে হবে 3/12। এটা হিসাব করে দেখি কত আসবে। 5 বছরে এখানে তাহলে আমাদের 12/4 ছিল, এটা 12/3 হয়ে যাবে। তাহলে আমি যদি নেই, তাহলে আমাদের n এর মানটা আসলে 20 বার আমি মুনাফা উত্তোলন করতে পারবো। আর উপরেরটাকে আমি যদি একটু হিসাব করি, তাহলে পাবো আমি কত? 0.02, 0.02। তাহলে আমাদের এই নাম্বার প্রশ্নটা 12 নাম্বার প্রশ্ন আমি এখানে জাস্ট লিখবো 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা। সবই ঠিক থাকবে, আমাদের এই যে জায়গাগুলো খালি পরিবর্তন হচ্ছে। আর এর মান এবং এন এর মানটা চেঞ্জ হয়ে গেছে। আর এর মান কত? 0.02, এন এর মান 20। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে কত পাবো? এখানে আমরা হিসাব করলে পাবো 36446.05, 36446.05 টাকা। এই হচ্ছে আমাদের 12 নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 13 নম্বর প্রশ্নে বলা আছে, জুবায়ের এবং রিয়া উভয়ই 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখে। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া যদি চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পর মুনাফা আসলে কার কত টাকা হবে? এটা আমাদের বের করতে হচ্ছে। তাহলে আমরা একজন একজন করে বের করি। জুবায়েরটা প্রথমে বের করি আমরা। জুবায়ের যেহেতু সরল মুনাফায় রাখে, সরল হারে রাখে, তাহলে আমরা জুবায়েরের অংশের ক্ষেত্রে এটা কত নম্বর জানো? 13 নম্বর প্রশ্ন। আমরা প্রথমে জুবায়েরের অংশটা বের করব। জুবায়ের এর ক্ষেত্রে জুবায়েরের মূলধন কত টাকা ছিল? 25,000 টাকা। সময় কত ছিল? জুবায়ের কত বছরের জন্য রেখেছিল? 6 বছরের জন্য। তাহলে এন হচ্ছে 6 বছর। রেট অফ ইন্টারেস্ট কত ছিল? রেট অফ ইন্টারেস্ট ছিল 7%। 7% কে আমরা 100 দিয়ে ডিভাইড অবস্থায় রেখে দিব। এই হচ্ছে জুবায়েরের। তাহলে জুবায়েরের আমরা আয় বের করব। বলেছে কে বেশি লাভবান হবে। তাহলে প্রথমে আমরা মুনাফাটা বের করে নেই। প্রথমে আমরা মুনাফা বের করব, এরপর আমরা প্রথমে আমরা জুবায়েরের মুনাফা বের করব, পরে আমরা চক্রবৃদ্ধি মুনাফাটাও বের করে নিব। তাহলে আমাদের আয় কত? আয় হচ্ছে PRN। তাহলে P হচ্ছে 25,000, আর হচ্ছে 7/100,
এন হচ্ছে কত 6 বছর। আমরা যদি এটাকে ক্যালকুলেটরে দিয়ে হিসাব করি তাহলে আমরা পাবো কত 10,500 টাকা, 10500 টাকা। তাহলে এটা হচ্ছে জুবাইরের মুনাফা, আর জুবাইরের চক্রবৃদ্ধি মুনাফাও প্রস্তাব চেয়েছে, আমরা এখনই বের করে ফেলি। সরি, মুনাফা আসলটা এখনই বের করে ফেলি, চক্রবৃদ্ধি না, মুনাফা আসলও চেয়েছিল তাদের। মুনাফা আসলকে আমরা এই লিখে প্রকাশ করি, এ হচ্ছে কত P × 1 + RN। আমরা যদি এখানে মানগুলো বসায় দেই 25,000, আর হচ্ছে 7/100, এন হচ্ছে কত 6। যদি আমরা বসিয়ে হিসাব করি তাহলে আমরা জুবাইরের মুনাফা আসলটা আমরা পাবো হচ্ছে 35,500। তাহলে জুবাইরের মুনাফা এবং জুবাইরের মুনাফা আসল দুইটাই কিন্তু আমরা বের করে ফেলেছি। রিয়ার ক্ষেত্রে আমাদের বলেছিল কি রিয়াও একই পরিমাণ টাকা একই সময়ের জন্য 7% ইন্টারেস্ট রেটেই রেখেছিল, কিন্তু রিয়া রেখেছিল কি চক্রবৃদ্ধিতে। চক্রবৃদ্ধির ক্ষেত্রে রিয়ার মুনাফা আসলে সূত্রটাও চেঞ্জ হবে, মুনাফার সূত্রটাও পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা রিয়ার ক্ষেত্রে প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নেই। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে আমাদের P × 1 + R⁴ এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আমি যদি লিখি 25,000, 1 + R হচ্ছে 7/100, n এর মান হচ্ছে 6, এবং যদি আমরা এটা হিসাব করি তাহলে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন আসবে 37,518, 37,518.25। আচ্ছা, তাহলে রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন বের হয়ে গেল। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এটা কি সূত্রটা হচ্ছে যে P × 1 + R⁴ এখান থেকে আমি যদি আসল টাকাটা বাদ দিয়ে দিই তাহলেই তৈরি হয়ে যায়। তাহলে আমরা এটার মান জানি 37,518.25। P হচ্ছে 25,000, যদি মাইনাস করি তাহলে আমাদের থাকে কত 12,518.25 টাকা। তাহলে আমরা রিয়ার ক্ষেত্রেও তার মূলধন এবং মুনাফাটা বের করে নিলাম। এবার আমাদের প্রশ্নের আর যে ইনকমপ্লিট অংশগুলো আছে সেগুলো আমাদের বলেছিল না যে কে কত বেশি লাভবান হবে। আচ্ছা, কে কত বেশি লাভবান, তাহলে অবশ্যই যেহেতু রিয়া চক্রবৃদ্ধিতে টাকা রেখেছিল এবং আমরা জানি চক্রবৃদ্ধিতে সবসময় সরলের চাইতে কিছুটা হইলেও বেশি লাভ পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে রিয়া লাভবান হবে। তাহলে হচ্ছে রিয়া লাভবান হবে যেহেতু রিয়া চক্রবৃদ্ধিতে টাকা রেখেছিল, যেহেতু চক্রবৃদ্ধিতে টাকা রেখেছিল তাই সে লাভবান হবে। তার লাভের পরিমাণটা কত? তার লাভের পরিমাণ না, তার লাভ বেশি হবে। বলেছিল কে বেশি লাভবান হবে। আচ্ছা, তাহলে তার লাভ কত টাকা বেশি হবে? তার মুনাফা হচ্ছে 12,518। এখান থেকে আমরা জুবাইরের লাভটা মাইনাস করে দিব। জুবাইর কত টাকা লাভ করেছিল জানো? 10,500 এই টাকাটা আমরা যদি মাইনাস করে দেই তাহলে তার লাভের পরিমাণটা বের হয়ে যাবে। তার লাভ হবে কত টাকা? আচ্ছা, এখানে কে বেশি লাভবান হবে তো এখানে না বের করলেও হয়। আমরা যদি 10,500 থেকে 12,500 থেকে 10,500 মাইনাস করি তাহলে থাকে কত 2,000। তাহলে 2,018.25 টাকা বেশি সে লাভবান হবে। এই হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। 14 নম্বর অঙ্কে আসি। 14 নম্বর অঙ্কের প্রশ্নটাই কি বলেছে? আহসান এবং তাহসিনা উভয় 11% মুনাফার হারে 5 বছরের জন্য 20,000 টাকা করে ব্যাংকে রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কত টাকা মূলধন হবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা হিসাব করে ফেলি। প্রথমে আমরা আহসানের ক্ষেত্রে হিসাবটা করি। এখানে দুইজন ব্যক্তি আছে, আমরা একজন একজন করে দুইজনের হিসাবটাই করে ফেলি। আহসানের ক্ষেত্রে আসল টাকা কত? পি কত টাকা রেখেছিল আহসান? বলেছে 20,000 টাকা, রাখলাম 20,000।
আচ্ছা এন কত? এন হচ্ছে তারা রেখেছিল 5 বছরের জন্য, কিন্তু আহসান 6 মাস পর পর। তাহলে 6 মাস মানে কি? 6 মাস পর পর হলে আমি বছরে 2 বার টাকা উত্তোলন করি, তাহলে আমার 5 বছরে আমি মোট কত 10 বার টাকা পাবো আর কি, মুনাফাটা আমি পাবো। তাহলে আমার এটা লিখতে হবে কিভাবে, 5 × 12/6। তাহলে কত এসে পড়ে এখানে 10। এন এর মান কত এসে পড়লো 10। রেট অফ ইন্টারেস্ট ছিল 11%। এই 11% এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে? যেহেতু সে 6 মাস অন্তর অন্তর নিচ্ছিল, তাহলে 6 মাসকে আমি বছরে কনভার্ট করে দিব 6/12 লিখে। এটা যদি আমি করি তাহলে আমাদের অ্যানসারটা কত আসবে? শূন্য দশমিক 0.55। তাহলে আমাদের এখানে কি কি চেয়েছে? কে বেশি লাভবান হবে 5 বছর পরে কত টাকা মূলধন হবে। আচ্ছা তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধনটাই বের করে ফেলি। মূলধন মুনাফা দুইটাই লাগবে। তাহলে আমরা তাহসানের ক্ষেত্রে প্রথমে চক্রবৃদ্ধি মূলধনটা বের করি। অতএব চক্রবৃদ্ধি মূলধন 20,000। 1 প্লাস আর এর মান হচ্ছে 0.055। এন এর মান হচ্ছে কত 10। যদি আমরা হিসাব করি 34,162 34162.88917। এটা তার চক্রবৃদ্ধি মূলধন হয়, এবং তাহলে তার মুনাফাটা কত? অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা এই মূলধনটা থেকে আমরা আসলটা মাইনাস করে দিব। আচ্ছা তাহলে p × 1 + r⁴ - p। তাহলে এইটার ভ্যালু হচ্ছে এই অংশটার এতটুকু অংশের মান আমরা বের করে ফেলেছি 34,162.88917। এখান থেকে যদি আমি 20,000 মাইনাস করে দিই, -20,000, তাহলে আমাদের থাকে 14,162.88917 এত টাকা। তাহলে এহসানের চক্রবৃদ্ধি মুনাফা বের করেছি, মূলধনও বের করেছি। আচ্ছা ওকে, ক্লিয়ার এই পর্যন্ত। এবার আমরা তাহলে তাহসিনারটা বের করে ফেলি। ওকে, তাহসিনার ক্ষেত্রে ঘটনাটা কি? তাহসিনার ক্ষেত্রে তাহসিনাও বলেছিল 20,000 টাকা রেখেছিল, কিন্তু তাহসিনা 4 মাস পর পর আমাদের চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়। তাহলে এই কারণে আমাদের যদি সে 4 মাস পর পর পায়, তাহলে সে বছরে কয়বার মুনাফা পাবে? 4 মাস পর পর পাওয়া মানে আমি বছরে 3 বার মুনাফা পাবো। এটার হিসাবটা কিভাবে লিখবো? হিসাবটা হবে এরকম, কত আমার এটা 12/4, এটার সঙ্গে আমি 5 বছরের জন্য রেখেছিলাম, তাহলে 4 মাস অন্তর পেলে আমি কতবার পাচ্ছি? মোট 15 বার পাবো। এন এর ভ্যালু তাহলে কত? 15। আচ্ছা তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টও চেঞ্জ হয়ে যাবে 11%। এটার সঙ্গে কত গুণ হবে? 4/12, এটা গুণ হয়ে যাবে। এটা গুণ করে আমরা দেখি কত আসে। 0.367, 0.0367 এত ইন্টারেস্ট হচ্ছে তার, এত পার্সেন্ট হচ্ছে তার মুনাফার হার। তাহলে আমরা এখন যদি তাহসিনার ক্ষেত্রে হিসাব করি, মানগুলো বসাই, আর হচ্ছে 0.0367, এন এর মান হচ্ছে কত? 15। আমরা যদি এটা ক্যালকুলেট করি, আচ্ছা 34,325.51092 এত টাকা। আর এখানে আমরা যদি তার মুনাফাটা বের করতে চাই, তাহলে যেটার ভ্যালু বসাই দেয় 34,325.51092 মাইনাস 20,000, 325.51092। তাহলে আমাদের এহসানের ক্ষেত্রে মুনাফাটা কত ছিল? এহসানের ক্ষেত্রে মুনাফা ছিল 14,162,
তাহসিনার ক্ষেত্রে মুনাফাটা হচ্ছে কত 14,325, এহসানেরটা ছিল 14,162 দশমিক সামথিং, আর তাহসিনারটা আসছে 14,325 দশমিক সামথিং। তাহলে অবশ্যই কে তাহসিনা বেশি লাভবান হবে, তার লাভের পরিমাণ 14,325.51092 মাইনাস এহসানেরটা কত ছিল 14,162.89। আচ্ছা 162.89, 162.62, সে এত টাকা এহসানের তুলনায় বেশি পাবে। এই হচ্ছে আমাদের তাহলে 14 নম্বর অঙ্কের সমাধান। আমরা এবার 15 নম্বর প্রশ্ন আসি। 15 নম্বর প্রশ্নটা খুব মজার একটা প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা করে ঋণ নেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ শোধ করেন, তাহলে 1 মাস পরে কত টাকা ঋণ থাকবে, 2 মাস পরে কত টাকা ঋণ থাকবে, 3 মাস পরে তার কত টাকা ঋণ থাকবে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখানে তথ্যগুলো প্রথমে উঠিয়ে নেই 15-র ক নাম্বারটা করার জন্য। আমাদের প্রথমে এখানে তথ্যটা হচ্ছে পি কত, পি হচ্ছে আমাদের ওই লোকটা কত টাকা লোন নিয়েছিলেন 50,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 11%, 11% কে আমি 11/100 লিখে রাখলাম। আর হচ্ছে এখানে কয় বছরের জন্য লোন নিয়েছেন সেটা বলে নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি 1 বছরের জন্য, যেহেতু ঋণদান সংস্থা থেকেই লোন নেওয়া হচ্ছে, অর্থাৎ কোন একটা সমিতি থেকে। এগুলো সাধারণত 1 বছরের জন্যই লোন দেয়। এখন যদি প্রত্যেক মাসে লোকটা কিছু কিছু টাকা করে পরিশোধ করে, সেই ক্ষেত্রে আমাদের এখানে এন এর ভ্যালু আসবে 1/12, এন এর মান কত এসে পড়বে n/12 আসবে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে হিসাব করি যে প্রথম মাসে তাহলে তার কত টাকা সুদ আসে। প্রথম মাসে তার সুদ আসবে, প্রথম মাসে তার সুদটা আসবে কিন্তু PRN, পি কত 50,000, আর হচ্ছে 11/100, n হচ্ছে 1/12। তাহলে আমরা এখানে পাচ্ছি কত, সুদের পরিমাণ 458.33 টাকা। তাহলে 1 মাসে সুদ দাঁড়ায় কত, এত টাকা, সে নিয়েছিল 50,000 টাকা। তাহলে আমাদের 1 মাস পরে, 1 মাস পরে মোট ঋণ কত টাকা দাঁড়াবে, 50,000 টাকার লোকটা তো নিয়েছিল, 1 মাস পার হয়ে গেছে, তাহলে 1 মাসে এই মুনাফাটা তার 50,000 এর সঙ্গে যোগ হয়ে গেছে। তাহলে আমাদের মোট ঋণটা এখন হয়ে যাচ্ছে 50,000 প্লাস 458.33, তাহলে 50,458.33 টাকা। পরিশোধ করে কত টাকা, পরিশোধ করে 12,000 টাকা। তাহলে অবশিষ্ট টাকা কত, 50,458.33 থেকে 12,000 মাইনাস এই টাকাটা তার অবশিষ্ট থাকবে। টাকাটার পরিমাণ কত, 58,458.33। এটা হচ্ছে আমাদের 15-র কয়ের উত্তর। খ নাম্বার আমাদের কাছে চেয়েছিল, খ নাম্বার আমাদের কাছে চেয়েছিল 2 মাস পরে কত টাকা ঋণ থাকবে। দেখো 1 মাস পরে আমার, 1 মাস পরে আমার মোট ঋণের পরিমাণ ছিল 50,458 টাকা। এইখান থেকে ওই লোকটা 12,000 টাকা দিয়ে দিছে, তাহলে এখন আমার ঋণ আছে কত, এত টাকা। তাহলে দ্বিতীয় মাসে কিন্তু আমার কি বলা যায়, তোমার সুদের পরিমাণটা হিসাব হবে, দ্বিতীয় মাসের সুদের পরিমাণটা কিন্তু আমার হিসাব হবে এই টাকার উপর। এই টাকার উপর কিন্তু আমরা আসলে তখন দ্বিতীয় মাসের সুদটা আমার আসবে। তাহলে আমার লিখবো দ্বিতীয় মাস, 2 মাস পরে সুদের পরিমাণ, 2 মান ছিল 11/100 আর n এর মান ছিল 1/, তাহলে আমরা যদি এখানে এটা হিসাব করি তাহলে কত টাকা পাবো, 352.53, 352.53 টাকা। আচ্ছা, তাহলে দেখো 2 মাস পরে আমার এই যে অ্যামাউন্টটার উপর কিন্তু
অর্থাৎ দ্বিতীয় মাসে আমার যে টাকাটা অবশিষ্ট ছিল তার উপর যে সুদটা আসছে সেই সুদের পরিমাণ এত। তাহলে 2 মাস পরে মোট 2 মাস পরে বা দ্বিতীয় মাসে, এটাকে আসলে 2 মাস পরে বললে ভুল বুঝায়, দ্বিতীয় মাসে মোট ঋণ 38,458.33 প্লাস 352.53। এটা যদি আমরা যোগ দিই 38,810.86। তাহলে ভদ্রলোক দ্বিতীয় মাসেও কত টাকা পরিশোধ করেন? প্রত্যেক মাসেই 12,000 টাকা করে দিয়ে দিচ্ছে। তাহলে দ্বিতীয় মাসে পরিশোধ করে তাহলে দ্বিতীয় মাস পরে আমাদের অবশিষ্ট টাকা কত থাকবে? এটা হচ্ছে আমাদের 15-র ক্ষয়ের উত্তর। 15-র গত চলে যাচ্ছে। তৃতীয় মাসে সুদের পরিমাণ, এখানে আমাদের 3 মাসে বলছে, তৃতীয় মাসে সুদের পরিমাণ কত? তাহলে তৃতীয় মাসে আমার অবশিষ্ট টাকা কত টাকা ছিল? 26,000। এই 26,810.86 এইটার উপর তাহলে আমার সুদটা হিসাব হবে এখন মোট ঋণ কত আমাদের? এই হচ্ছে আমাদের 15-র গ নাম্বার প্রশ্নের উত্তর। আচ্ছা 16 নম্বর প্রশ্নে যাই। 16 নম্বরে বলেছে করিম 9% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 50,000 টাকা 7%, আর মরিয়ম 7% চক্রবৃদ্ধি মুনাফা হারে 5 বছরের জন্য 80,000 টাকা ব্যাংকে জমা রাখলো। ব্যাংক থেকে কার আয় বেশি হবে? কত টাকা আয় বেশি হবে? তাহলে এই দুটাই খুবই সহজ ভাবে করা যাবে। প্রথমে আমরা করিমের হিসাবটা করি। এটা হচ্ছে 16 নাম্বার করিম। করিমের ক্ষেত্রে কত? 9%। রেট অফ ইন্টারেস্ট 9% মানে 9/100। এন কত? 5 বছর, 5 বছরের জন্য, তাহলে 5 বছর। পি কত? কত টাকা রাখছিল করিম? 50,000 টাকা রাখছিল। চক্রবৃদ্ধিতে রেখেছিল, বলেছে ব্যাংক থেকে কার আয় বেশি হবে, কত টাকা বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপনার চক্রবৃদ্ধি মূলধনটা হিসাব করে নেই। p into 1 plus r to the power মূলধন না, আমরা এটা মুনাফায় হিসাব করব ডাইরেক্ট, মূলধন দরকার নেই। মূলধন হচ্ছে এটা p into 1 plus r to the power minus p, তাহলে 50,000 1 plus r হচ্ছে 9/100, n হচ্ছে 5 মাইনাস এখানে আবার 50,000 কত আসে দেখি। তাহলে আসবে 26,931। 931.197। এটা হচ্ছে করিমের ক্ষেত্রে। করিম যেই টাকাটা রেখেছিল সেই টাকার চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা বের করে
ফেললাম। মরিয়মের হিসাবটা করি। আচ্ছা, মরিয়মের ক্ষেত্রে আমাদের পি এর পরিমাণটা চেঞ্জ, এন এর পরিমাণটা চেঞ্জ, রেট অফ ইন্টারেস্ট সেম আছে না, কোনো কিছুই সেম নেই তাদের। আচ্ছা 5 বছর, সবই মুছে ফেলি। তাহলে মরিয়মের ক্ষেত্রে কি ছিল? মরিয়ম 7%। আচ্ছা 7% মানে 7/100। এন কত, কয় বছরের জন্য রাখছিল? মরিয়ম 5 বছরের জন্য রাখছিল। আচ্ছা এনটা খালি মিল আছে। পি কত টাকা রেখেছিল? 80,000 টাকা রেখেছিল, তাহলে 80,000। তাহলে মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা সূত্র সেমই আসবে, এই জায়গাগুলো পরিবর্তন হবে। $32,204.13। তাহলে করিমের লাভ হয়েছিল কত? 26,913.31.197 টাকা, আর এখানে আসছে 32,000। তাহলে অবশ্যই মরিয়মের আয় বেশি, তাহলে আমরা লিখব অতএব মরিয়মের আয় বেশি। আচ্ছা এরপর কি বলেছিল? মরিয়মের আয় বেশি হবে কত? বেশি হবে 32,204.13 মাইনাস করিমের টাকাটা কত ছিল যেন? 26,931.197, 5,272.933 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথেই থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।